45। বিনয় যেখানে এই কয়দিন অতিথিরূপে ও বন্ধুরূপে এমন নিশ্চিতভাবে পদার্পণ করিয়াছিল, তাহার তলদেশে সামাজিক আগ্নেয়গিরি এমন সচেষ্টভাবে উত্তপ্ত হইয়া আছে, তাহা সে স্বপ্নেও জানিত না। যখন প্রথম সে পরেশবাবুর পরিবারের সঙ্গে মিশিতেছিল, তখন তাহার মনে যথেষ্ট সংকোচ ছিল। কোথায় কতদূর পর্যন্ত তাহার অধিকারের সীমা, তাহা সে নিশ্চিত জানিত না বলিয়া সর্বদা ভয় ভয় চলিত। ক্রমে যখন তাহার ভয় ভাঙিয়া গেল, তখন কোথাও যে বিন্দুমাত্র বিপদের শঙ্কা আছে, তাহা তাহার মনেও হয় নাই। আজ যখন হঠাৎ শুনিল তাহার ব্যবহারে সমাজের লোকের নিকট ললিতাকে নিন্দিত হইতে হইতেছে, তখন তাহার মাথায় বজ্র পড়িল। বিশেষত সকলের চেয়ে তাহার ক্ষোভের কারণ হলো এই জন্য যে ললিতার সম্বন্ধে তাহার হৃদয়ের উত্তাপ মাত্র সাধারণ বন্ধুত্বের রেখা ছাড়াইয়া অনেক ঊর্ধ্বে উঠিয়াছিল, তাহা সে নিজে জানিত, এবং বর্তমান ক্ষেত্রে যেখানে পরস্পরের সমাজ এমন বিভিন্ন, সেখানে এরূপ তাপাধিক্যকে সে মনে মনে অপরাধ বলিয়াই গণ্য করিত। সে অনেকবার মনে করিয়াছে, এই পরিবারের বিশ্বস্ত অতিথিরূপে আসিয়া সে নিজের ঠিক স্থানটি রাখিতে পারে নাই। এক জায়গায় সে কপটতা করিতেছে, তাহার মনের ভাবটি এই পরিবারের লোকের কাছে ঠিকমতো প্রকাশ পাইলে তাহার পক্ষে লজ্জার কারণ হইবে। এমন সময় যখন একদিন মধ্যাহ্নে বরদা সুন্দরী পত্র লিখিয়া বিনয়কে বিশেষ করিয়া ডাকিয়া আনিয়া জিজ্ঞাসা করিলেন, বিনয়বাবু, আপনি তো হিন্দু? এবং বিনয় তাহা স্বীকার করিলে পুনরায় প্রশ্ন করিলেন, হিন্দু সমাজ আপনি তো ত্যাগ করিতে পারিবেন না। এবং বিনয় তাহার পক্ষে অসম্ভব জানাইলে বরদা সুন্দরী যখন বলিয়া উঠিলেন, তবে কেন আপনি, তখন সেই তবে কেনর কোনো উত্তর বিনয়ের মুখে জোগাইল না। সে একেবারে মাথা হেঁট করিয়া বসিয়া রহিল। তাহার মনে হইল সে যেন ধরা পড়িয়াছে। তাহার এমন একটা জিনিস এখানে সকলের কাছে প্রকাশ হইয়া পড়িয়াছে, যাহা সে চন্দ্র সূর্য বায়ুর কাছেও গোপন করিতে চাহিয়াছিল। তাহার কেবলই মনে হইতে লাগিল, পরেশবাবু কি মনে করিতেছেন, ললিতা কি মনে করিতেছে, সুচরিতাই বা তাহাকে কি ভাবিতেছে। দেবদূতের কোন ভ্রমক্রমে এই যে স্বর্গালোকে কিছুদিনের মতো তাহার স্থান হইয়াছিল, অনধিকার প্রবেশের সমস্ত লজ্জা মাথায় করিয়া লইয়া এখন হইতে আজ তাহাকে একেবারে নির্বাসিত হইতে হইবে। তাহার পরে পরেশের দরজা পার হইয়াই প্রথমেই যেই সে ললিতাকে দেখিতে পাইল, তাহার মনে হইল ললিতার নিকট হইতে এই শেষ বিদায়ের মুহূর্তে তাহার কাছে একটা মস্ত অপমান স্বীকার করিয়া লইয়া পূর্ব পরিচয়ের একটা প্রলয় সমাধান করিয়া দিয়া যাই। কিন্তু কি করিলে তাহা হয় ভাবিয়া পাইল না, তাই ললিতার মুখের দিকে না চাহিয়া নিঃশব্দে একটি নমস্কার করিয়া চলিয়া গেল। এই তো সেদিন পর্যন্ত বিনয় পরেশের পরিবারের বাহিরেই ছিল, আজও সেই বাহিরে আসিয়াই দাঁড়ালো। কিন্তু এ কি প্রভেদ! সেই বাহির আজ এমন শূন্য কেন? তাহার পূর্বের জীবনে তো কোনো ক্ষতি হয় নাই, তাহার গোড়া, তাহার আনন্দময় তো আছে। কিন্তু তবু তাহার মনে হইতে লাগিল, মাছ যেন জল হইতে ডাঙায় উঠিয়াছে, যেদিকে ফিরিতেছে কোথাও সে যেন জীবনের অবলম্বন পাইতেছে না। এই হর্মসংকুল শহরের জনাকীর্ণ রাজপথে বিনয় সর্বত্রই নিজের জীবনের একটা ছায়াময় পাণ্ডুবর্ণ সর্বনাশের চেহারা দেখিতে লাগিল। এই বিশ্বব্যাপী শুষ্কতায়, শূন্যতায় সে নিজেই আশ্চর্য হইয়া গেল। কেন এমন হইল, কখন এমন হইল, কি করিয়া এমন সম্ভব হইল, এই কথাই সে একটা হৃদয়হীন নিরুত্তর শূন্যের কাছে বারবার প্রশ্ন করিতে লাগিল। বিনয়বাবু, বিনয়বাবু! বিনয় পিছন ফিরিয়া দেখিল সতীশ। তাহাকে বিনয় আলিঙ্গন করিয়া ধরিল, কহিল, কি ভাই, কি বন্ধু? বিনয়ের কণ্ঠ যেন অশ্রুতে ভরিয়া আসিল। পরেশবাবুর ঘরে এই বালকটিও যে কতখানি মাধুর্য মিশাইয়াছিল, তাহা বিনয় আজ যেমন অনুভব করিল, তেমন বুঝি কোনোদিন করে নাই। সতীশ কহিল, আপনি আমাদের ওখানে যান না কেন? কাল আমাদের ওখানে লাবণ্য দিদি, ললিতা দিদি খাবেন, মাসি আপনাকে নেমন্তন্ন করার জন্য পাঠিয়েছেন। বিনয় বুঝিল মাসি কোনো খবর রাখেন না। কহিল, সতীশবাবু, মাসিকে আমার প্রণাম জানিও, কিন্তু আমি তো যেতে পারবো না। সতীশ অনুনয়ের সহিত বিনয়ের হাত ধরিয়া কহিল, কেন পারবেন না? আপনাকে যেতেই হবে, কিছুতেই ছাড়বো না। সতীশের এত অনুরোধের বিশেষ একটু কারণ ছিল। তাহার স্কুলে পশুর প্রতি ব্যবহার সম্বন্ধে তাহাকে একটি রচনা লিখিতে দিয়াছিল। সেই রচনায় সে 50-এর মধ্যে 42 নম্বর পাইয়াছিল। তাহার ভারী ইচ্ছা বিনয়কে সেই লেখাটা দেখায়।
বিনয় যে খুব একজন বিদ্বান এবং সমজদার তাহা সে জানিত। সে নিশ্চয় ঠিক করিয়াছিল বিনয়ের মতো রসজ্ঞ লোক তাহার লেখার ঠিক মূল্য বুঝিতে পারিবে। বিনয় যদি তাহার লেখার শ্রেষ্ঠতা স্বীকার করে, তাহা হইলে অরসিক লীলা সতীশের প্রতিভা সম্বন্ধে অবজ্ঞা প্রকাশ করিলে অশ্রদ্ধেয় হইবে। নিমন্ত্রণটা মাসিকে বলিয়া সেই ঘটাইয়াছিল। বিনয় যখন তাহার লেখার উপর রায় প্রকাশ করিবে, তখন তাহার দিদিরাও সেখানে উপস্থিত থাকে, ইহাই তাহার ইচ্ছা। বিনয় কোনো মতেই নিমন্ত্রণে উপস্থিত হইতে পারিবে না শুনিয়া সতীশ অত্যন্ত মুশড়িয়া গেল। বিনয় তাহার গলা জড়াইয়া ধরিয়া কহিল, সতীশবাবু, তুমি আমাদের বাড়ি চলো। সতীশের পকেটেই সেই লেখাটা ছিল, সুতরাং বিনয়ের আহ্বান সে অগ্রাহ্য করিতে পারিল না। কবিযশক প্রার্থী বালক তাহাদের বিদ্যালয়ের আসন্ন পরীক্ষার সময় নষ্ট করার অপরাধ স্বীকার করিয়াই বিনয়ের বাসায় গেল। বিনয় যেন তাহাকে কোনো মতেই ছাড়িতে চাহিল না। তাহার লেখা তো শুনিলই, প্রশংসা যাহা করিল তাহাতে সমালোচকের অপ্রমত্ত নিরপেক্ষতা প্রকাশ পাইল না। তাহার উপরে বাজার হইতে জল খাবার কিনিয়া তাহাকে খাওয়াইল। তাহার পরে সতীশকে তাহাদের বাড়ির কাছাকাছি পৌঁছাইয়া দিয়া অনাবশ্যক ব্যাকুলতার সঙ্গে কহিল, সতীশবাবু, তবে আসি ভাই। সতীশ তাহার হাত ধরিয়া টানাটানি করিয়া কহিল, না, আপনি আমাদের বাড়িতে আসুন। আজ এ অনুনয়ে কোনো ফল হইল না। স্বপ্নাবিষ্টের মতো চলিতে চলিতে বিনয় আনন্দময়ীর বাড়িতে আসিয়া পৌঁছিল, কিন্তু তাহার সঙ্গে দেখা করিতে পারিল না। ছাতের উপরে যে ঘরে গোরা শুইত, সেই নির্জন ঘরে প্রবেশ করিল। এই ঘরে তাহাদের বাল্য বন্ধুত্বের কত সুখময় দিন এবং কত সুখময় রাত্রি কাটিয়াছে, কত আনন্দালাপ, কত সংকল্প, কত গভীর বিষয়ের আলোচনা, কত প্রণয় কলহ এবং সে কলহের প্রীতিসুধাপূর্ণ অবসান। সেই তাহার পূর্বজীবনের মধ্যে বিনয় তেমনি করিয়া আপনাকে ভুলিয়া প্রবেশ করিতে চাহিল, কিন্তু মাঝখানের এই কয়দিনের নতুন পরিচয় পথরোধ করিয়া দাঁড়াইল। তাহাকে ঠিক সেই জায়গাটিতে ঢুকিতে দিল না। জীবনের কেন্দ্র যে কখন সরিয়া আসিয়াছে এবং কক্ষপথের যে কখন পরিবর্তন ঘটিয়াছে, তাহা এতদিন বিনয় সুস্পষ্ট বুঝিতে পারে নাই। আজ যখন কোনো সন্দেহ রহিল না, তখন ভীত হইয়া উঠিল। ছাতে কাপড় শুকাইতে দিয়াছিলেন। অপরাহ্নে রৌদ্র আসিয়া পড়িলে আনন্দময়ী যখন তুলিতে আসিলেন, তখন গোরার ঘরে বিনয়কে দেখিয়া তিনি আশ্চর্য হইয়া গেলেন। তাড়াতাড়ি তাহার পাশে আসিয়া তাহার গায়ে হাত দিয়া কহিলেন, বিনয়, কি হয়েছে বিনয়? তোর মুখ এমন সাদা হয়ে গেছে কেন? বিনয় উঠিয়া বসিল, কহিল, মা, আমি পরেশবাবুদের বাড়িতে প্রথম যখন যাতায়াত করিতে আরম্ভ করি, গোরা রাগ করত। তার রাগকে আমি তখন অন্যায় মনে করতুম, কিন্তু অন্যায় তার নয়, আমারই নির্বুদ্ধিতা। আনন্দময়ী একটুখানি হাসিয়া কহিলেন, তুই যে আমাদের খুব সুবুদ্ধি ছেলে তা আমি বলি নে, কিন্তু এক্ষেত্রে তোর বুদ্ধির দোষ কিসে প্রকাশ পেলে? বিনয় কহিল, মা, আমাদের সমাজ যে একেবারেই ভিন্ন, সে কথা আমি একেবারেই বিবেচনা করিনি। ওদের বন্ধুত্বে, ব্যবহারে, দৃষ্টান্তে আমার খুব আনন্দ এবং উপকার বোধ হচ্ছিল, তাতেই আমি আকৃষ্ট হয়েছিলাম। আর কোনো কথা যে চিন্তা করবার আছে, এক মুহূর্তের জন্য সে আমার মনে উদয় হয়নি। আনন্দময়ী কহিলেন, তোর কথা শুনে এখনো তো আমার মনে উদয় হচ্ছে না। বিনয় কহিল, মা, তুমি জানো না, সমাজে আমি তাদের সম্বন্ধে ভারী একটা অশান্তি জাগিয়ে দিয়েছি। লোকে এমন সব নিন্দা করতে আরম্ভ করেছে যে আমি আর সেখানে। আনন্দময়ী কহিলেন, গোরা একটা কথা বারবার বলে, সেটা আমার কাছে খুব খাঁটি মনে হয়। সে বলে, যেখানে ভিতরে কোথাও একটা অন্যায় আছে, সেইখানে বাইরে শান্তি থাকাটাই সবচেয়ে অমঙ্গল। ওদের সমাজে যদি অশান্তি জেগে থাকে, তাহলে তোর অনুতাপ করার কোনো কারণ দেখি নে। দেখবি তাতে ভালোই হবে। তোর নিজের ব্যবহারটা খাঁটি থাকলেই হলো। ওইখানেই তো বিনয়ের মস্ত খটকা ছিল। তাহার নিজের ব্যবহারটা অনিন্দনীয় কিনা সেইটে সে কোনো মতেই বুঝিয়া উঠিতে পারিতেছিল না। ললিতা যখন ভিন্ন সমাজভুক্ত, তাহার সঙ্গে বিবাহ যখন সম্ভবপর নহে, তখন তাহার প্রতি বিনয়ের অনুরাগটাই একটা গোপন পাপের মতো তাহাকে ক্লিষ্ট করিতেছিল, এবং এই পাপের নিদারুণ প্রায়শ্চিত্তকাল যে উপস্থিত হইয়াছে, এই কথাই স্মরণ করিয়া সে পীড়িত হইয়াছিল। বিনয় হঠাৎ বলিয়া উঠিল, মা, শশীমুখীর সঙ্গে আমার বিবাহের যে প্রস্তাবটা হইয়াছিল, সেটা হয়ে চুকে গেলেই ভালো হতো। আমার যেখানে ঠিক জায়গা, সেইখানেই কোনো মতে আমার বদ্ধ হয়ে থাকা উচিত।
এমন হওয়া উচিত যে কিছুতেই সেখান থেকে আর নড়তে না পারি। আনন্দময়ী হাসিয়া কহিলেন, অর্থাৎ শশীমুখীকে তোর ঘরের বউ না করে তোর ঘরের শিকল করতে চাস। শশীর কি সুখেরই কপাল। এমন সময় বেহারা আসিয়া খবর দিল, পরেশবাবুর বাড়ির 2 মেয়ে আসিয়াছেন। শুনিয়া বিনয়ের বুকের মধ্যে ধড়াস করিয়া উঠিল। তাহার মনে হইল বিনয়কে সতর্ক করিয়া দিবার জন্য তাহারা আনন্দময়ীর কাছে নালিশ জানাইতে আসিয়াছে। সে একেবারে দাঁড়াইয়া উঠিয়া কহিল, আমি যাই মা। আনন্দময়ী উঠিয়া দাঁড়াইয়া তাহার হাত ধরিয়া কহিলেন, একেবারে বাড়ি ছেড়ে যাস নে বিনয়, নিচের ঘরে একটু অপেক্ষা কর। নিচে যাইতে যাইতে বিনয় বারবার বলিতে লাগিল, এর তো কোনো দরকার ছিল না, যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু আমি তো মরে গেলেও আর সেখানে যেতুম না। অপরাধের শাস্তি আগুনের মতো যখন একবার জ্বলে ওঠে, তখন অপরাধী দগ্ধ হয়ে মলেও সেই শাস্তির আগুন যেন নিভতেই চায় না। একতলায় রাস্তার ধারে গোরার যে ঘর ছিল, সেই ঘরে বিনয় যখন প্রবেশ করিতে যাইতেছে, এমন সময় মহিম তাহার স্ফীত উদরটিকে চাপকানের বোতাম বন্ধন হইতে মুক্তি দিতে দিতে অফিস হইতে বাড়ি ফিরিয়া আসিলেন। বিনয়ের হাত ধরিয়া কহিলেন, এই যে বিনয়, আমি তো বেশ তোমাকেই খুঁজছি। বলিয়া বিনয়কে গোরার ঘরের মধ্যে লইয়া গিয়া একটা চৌকিতে বসাইয়া নিজেও বসিলেন এবং পকেট হইতে ডিব্বা বাহির করিয়া বিনয়কে একটি পান খাইতে দিলেন। ওরে তামাক নিয়ে আয় রে বলিয়া একটা হুঙ্কার দিয়া তিনি একেবারেই কাজের কথা পারিলেন। জিজ্ঞাসা করিলেন, সেই বিষয়টার কি স্থির হলো? আর তো দেখিলেন বিনয়ের ভাবখানা পূর্বের চেয়ে অনেকটা নরম। খুব যে একটা উৎসাহ তাহা নয় বটে, কিন্তু ফাঁকি দিয়া কোনো মতে কথাটাকে এড়াইবার চেষ্টাও দেখা যায় না। মহিম তখনই দিনক্ষণ একেবারে পাকা করিতে চান। বিনয় কহিল, গোরা ফিরে আসুক না। মহিম আশ্বস্ত হইয়া কহিলেন, সে তো আর দিন কয়েক আছে। বিনয়, কিছু জলখাবার আনতে বলে দিই, কি বলো? তোমার মুখ আজ ভারী শুকনো দেখাচ্ছে যে, কিছু অসুখ বিসুখ করেনি তো? জলখাবারের দায় হইতে বিনয় নিষ্কৃতি লাভ করিলে মহিম নিজের ক্ষুধা নিবৃত্তির অভিপ্রায় বাড়ির ভিতরে গমন করিলেন। বিনয় গোরার টেবিলের উপর হইতে যে কোনো একখানা বই টানিয়া লইয়া পাতা উল্টাইতে লাগিল। তাহার পরে বই ফেলিয়া ঘরের একধার হইতে আরেক ধার পর্যন্ত পাইচারি করিতে লাগিল। বেহারা আসিয়া কহিল, মা ডাকছেন। বিনয় জিজ্ঞাসা করিল, কাকে ডাকছেন? বেহারা কহিল, আপনাকে। বিনয় জিজ্ঞাসা করিল, আর সকলে আছেন? বেহারা কহিল, আছেন। পরীক্ষা ঘরের মুখে ছাত্র যেমন করিয়া যায়, বিনয় তেমনি করিয়া উপরে চলিল। ঘরের দ্বারের কাছে আসিয়া একটু ইতস্তত করিতেই সুচরিতা পূর্বের মতোই তাহার সহজ সৌহার্দ্যের স্নিগ্ধ কণ্ঠে কহিল, বিনয়বাবু আসুন। সেই স্বর শুনিয়া বিনয়ের মনে হইল যেন সে একটা অপ্রত্যাশিত ধন পাইল। বিনয় ঘরে ঢুকিলে সুচরিতা এবং ললিতা তাহাকে দেখিয়া আশ্চর্য হইল। সে যে কত আকস্মাৎ কি কঠিন আঘাত পাইয়াছে, তাহা এই অল্প সময়ের মধ্যে তাহার মুখে চিহ্নিত হইয়া গিয়াছে। যে সরস শ্যামল ক্ষেত্রের উপর দিয়া হঠাৎ কোথা হইতে পঙ্গপাল পড়িয়া চলিয়া গিয়াছে, বিনয়ের নিত্য সহাস্য মুখের সেই ক্ষেত্রের মতোই চেহারা হইয়াছে। ললিতার মনে বেদনা এবং করুণার সঙ্গে একটু আনন্দের আভাসও দেখা দিল। অন্যদিন হইলে ললিতা সহসা বিনয়ের সঙ্গে কথা আরম্ভ করিত না। আজ যেমনি বিনয় ঘরে প্রবেশ করিল, অমনি সে বলিয়া উঠিল, বিনয়বাবু, আপনার সঙ্গে আমাদের একটা পরামর্শ আছে। বিনয়ের বুকে কে যেন হঠাৎ একটা শব্দভেদী আনন্দের বাণ ছুড়িয়া মারিল। সে উল্লাসে চকিত হইয়া উঠিল। তাহার বিবর্ণ ম্লান মুখে মুহূর্তেই দীপ্তির সঞ্চার হইল। ললিতা কহিল, আমরা কয় বোনে মিলে একটি ছোটখাটো মেয়ে স্কুল করতে চাই। বিনয় উৎসাহিত হইয়া কহিয়া উঠিল, মেয়ে স্কুল করা আমার অনেক দিন থেকে একটা সংকল্প। ললিতা কহিল, আপনাকে এ বিষয়ে আমাদের সাহায্য করতে হবে। বিনয় কহিল, আমার দ্বারা যা হতে পারে তার থেকে কোনো ত্রুটি হবে না। আমাকে কি করতে হবে বলুন? ললিতা কহিল, আমরা ব্রাহ্ম বলে হিন্দু অভিভাবকেরা আমাদের বিশ্বাস করে না। এ বিষয়ে আপনাকে চেষ্টা করতে হবে। বিনয় উদ্দীপ্ত হইয়া কহিল, আপনি কিচ্ছু ভয় করবেন না, আমি পারব। আনন্দময়ী কহিলেন, তাও খুব পারবে, লোককে কথায় ভুলিয়ে বশ করতে ওর কোনো জুড়ি নেই। ললিতা কহিল, বিদ্যালয়ের কাজকর্ম যে নিয়মে যেরকম করে চালানো উচিত
সময় ভাগ করা, ক্লাস ভাগ করা, বই ঠিক করে দেওয়া, এ সমস্তই আপনাকে করে দিতে হবে। এ কাজটাও বিনয়ের পক্ষে শক্ত নহে, কিন্তু তাহার ধাঁটা লাগিয়া গেল। বরদা সুন্দরী তাহার মেয়েদের সহিত তাহাকে মিশিতে নিষেধ করিয়া দিয়াছেন এবং সমাজে তাহাদের বিরুদ্ধে আন্দোলন চলিতেছে, এ কথাটা কি ললিতা একেবারেই জানে না? এ স্থলে বিনয় যদি ললিতার অনুরোধ রাখতে প্রতিশ্রুত হয়, তবে সেটা অন্যায় এবং ললিতার পক্ষে অনিষ্টকর হইবে কিনা এই প্রশ্ন তাহাকে আঘাত করিতে লাগিল। এদিকে ললিতা যদি কোনো শুভকর্মে তাহার সাহায্য প্রার্থনা করে, তবে সমস্ত চেষ্টা দিয়া সেই অনুরোধ পালন না করিবে এমন শক্তি বিনয়ের কোথায়? এ পক্ষে সুচরিতাও আশ্চর্য হইয়া গেছে। সে স্বপ্নেও মনে করে নাই ললিতা হঠাৎ এমন করিয়া বিনয়কে মেয়ে স্কুলের জন্য অনুরোধ করিবে। একে তো বিনয়কে লইয়া যথেষ্ট জটিলতার সৃষ্টি হইয়াছে, তাহার পরে এ আবার কি কাণ্ড? ললিতা জানিয়া শুনিয়া ইচ্ছাপূর্বক এই ব্যাপারটি ঘটাইয়া তুলিতে উদ্যত হইয়াছে দেখিয়া সুচরিতা ভীত হইয়া উঠিল। ললিতার মনে বিদ্রোহ জাগিয়া উঠিয়াছে তাহা সে বুঝিল, কিন্তু বেচারা বিনয়কে এই উৎপাতের মধ্যে জড়িত করা কি তাহার উচিত হইতেছে? সুচরিতা উৎকণ্ঠিত হইয়া বলিয়া উঠিল, এ সম্বন্ধে বাবার সঙ্গে একবার পরামর্শ করতে হবে তো। মেয়ে স্কুলে ইন্সপেক্টরি পদ পেলেন বলে বিনয়বাবু এখনই যেন খুব বেশি আশান্বিত হয়ে না ওঠেন। সুচরিতা কৌশলে প্রস্তাবটাকে যে বাধা দিল তাহা বিনয় বুঝিতে পারিল, ইহাতে তাহার মনে আরো খটকা বাজিল। বেশ বোঝা যাইতেছে যে সংকট উপস্থিত হইয়াছে তাহা সুচরিতা জানে, সুতরাং নিশ্চয়ই তাহা ললিতার অগোচর নহে। তবে ললিতা কেন? কিছুই স্পষ্ট হইল না। ললিতা কহিল, বাবাকে তো জিজ্ঞাসা করিতেই হইবে। বিনয়বাবু সম্মত আছেন জানতে পারলেই তাকে বলবো, তিনি কখনোই আপত্তি করবেন না। তাকেও আমাদের এই বিদ্যালয়ের মধ্যেই থাকতে হবে। আনন্দময়ীর দিকে ফিরিয়া কহিল, আপনাকেও আমরা ছাড়ব না। আনন্দময়ী হাসিয়া কহিলেন, আমি তোমাদের স্কুলের ঘর ঝাঁট দিয়ে আসতে পারবো, তার বেশি কাজ আমার দ্বারা আর কি হবে? বিনয় কহিল, তাহলেই যথেষ্ট হবে মা, বিদ্যালয় একেবারে নির্মল হয়ে উঠবে। সুচরিতা ও ললিতা বিদায় লইলে বিনয় একেবারে পদব্রজে ইডেন গার্ডেন অভিমুখে চলিয়া গেল। মহিম আনন্দময়ীর কাছে আসিয়া কহিলেন, বিনয় তো দেখলুম অনেকটা রাজি হয়ে এসেছে, এখন যত শীঘ্র পারা যায় কাজটা সেরে ফেলাই ভালো, কি জানি আবার কখন মত বদলায়। আনন্দময়ী বিস্মিত হইয়া কহিলেন, সে কি কথা, বিনয় আবার রাজি হলো কখন? আমাকে তো কিছু বলেনি। মহিম কহিলেন, আজই আমার সঙ্গে তার কথাবার্তা হয়ে গেছে, সে বললে গোড়া এলেই দিন স্থির করা যাবে। আনন্দময়ী মাথা নাড়িয়া কহিলেন, মহিম, আমি তোমাকে বলছি তুমি ঠিক বোঝনি। মহিম কহিলেন, আমার বুদ্ধি যতই মোটা হোক, সাদা কথা বোঝবার বয়স আমার হয়েছে, এ নিশ্চয়ই যেন। আনন্দময়ী কহিলেন, বাছা, আমার উপর তুমি রাগ করবে আমি জানি, কিন্তু আমি দেখছি এই নিয়ে একটা গোল বাঁধবে। মহিম মুখ গম্ভীর কহিয়া কহিলেন, গোল বাঁধালেই গোল বাঁধে। আনন্দময়ী কহিলেন, মহিম, আমাকে তোমরা যা বলো সমস্তই আমি সহ্য করব, কিন্তু যাতে কোনো অশান্তি ঘটতে পারে তাতে আমি যোগ দিতে পারি নে, সে তোমাদেরই ভালোর জন্য। মহিম নিষ্ঠুরভাবে কহিলেন, আমাদের ভালোর কথা ভাববার ভার যদি আমাদেরই পরে দাও, তাহলে তোমাকেও কোনো কথা শুনতে হয় না, আর আমাদেরও হয়তো ভালোই হয়। বরঞ্চ শশীমুখীর বিয়েটা হয়ে গেলে তারপরে আমাদের ভালোর চিন্তা করো, কি বলো? আনন্দময়ী ইহার পরে আর কোনো উত্তর না করিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন এবং মহিম পকেটের ডিবা হইতে একটি পান বাহির করিয়া চিবাইতে চিবাইতে চলিয়া গেলেন। 46। ললিতা পরেশবাবুকে আসিয়া কহিল, আমরা ব্রাহ্ম বলে কোনো হিন্দু মেয়ে আমাদের কাছে পড়তে আসতে চায় না, তাই মনে করছি হিন্দু সমাজের কাউকে এর মধ্যে রাখলে কাজের সুবিধা হবে, কি বলো বাবা? পরেশবাবু জিজ্ঞাসা করিলেন, হিন্দু সমাজের কাউকে পাবে কোথায়? ললিতা খুব কোমর বাঁধিয়া আসিয়াছিল বটে, কিন্তু বিনয়ের নাম করিতে হঠাৎ তাহার সংকোচ উপস্থিত হইল। জোর করিয়া সংকোচ কাটাইয়া কহিল, কেন, তা কি পাওয়া যাবে না? এই যে বিনয়বাবু আছেন, কিংবা... এই কিংবাটা নিতান্তই একটা ব্যর্থ প্রয়োগ, অব্যয় পদের অপব্যয় মাত্র, ওটা অসমাপ্তই রহিয়া গেল। পরেশ কহিলেন, বিনয়? বিনয় রাজি হবেন কেন?
ললিতার অভিমানে আঘাত লাগিল। বিনয়বাবু রাজি হবেন না? ললিতা এটুকু বেশ বুঝিয়াছে বিনয়বাবুকে রাজি করানো ললিতার পক্ষে অসাধ্য নহে। ললিতা কহিল, তা তিনি রাজি হতে পারেন। পরেশ একটু স্থির হইয়া বসিয়া থাকিয়া কহিলেন, সব কথা বিবেচনা করে দেখলে কখনোই তিনি রাজি হবেন না। ললিতার কর্ণমূল লাল হইয়া উঠিল। সে নিজের আঁচলে বাঁধা চাবির গোছা লইয়া নাড়িতে লাগিল। তাহার এই নিপীড়িতা কন্যার মুখের দিকে তাকাইয়া পরেশের হৃদয় ব্যথিত হইয়া উঠিল, কিন্তু কোনো সান্ত্বনার বাক্য খুঁজিয়া পাইলেন না। কিছুক্ষণ পর আস্তে আস্তে ললিতা মুখ তুলিয়া কহিল, বাবা, তাহলে আমাদের এই স্কুলটা কোনো মতেই হতে পারবে না? পরেশ কহিলেন, এখন হওয়ার অনেক বাধা দেখতে পাচ্ছি। চেষ্টা করতে গেলেই বিস্তর অপ্রিয় আলোচনাকে জাগিয়ে তোলা হবে। শেষকালে পানুবাবুরই জিত হইবে এবং অন্যায়ের কাছে নিঃশব্দে হার মানিতে হইবে, ললিতার পক্ষে এমন দুঃখ আর কিছুই নাই। এ সম্বন্ধে তাহার বাপ ছাড়া আর কাহারও শাসন সে এক মুহূর্ত বহন করিতে পারিত না। সে কোনো অপ্রিয়তাকে ডরায় না, কিন্তু অন্যায়কে কেমন করিয়া সহ্য করিবে? ধীরে ধীরে পরেশবাবুর কাছ হইতে সে উঠিয়া গেল। নিজের ঘরে গিয়া দেখিল তাহার নামে ডাকে একখানা চিঠি আসিয়াছে। হাতের অক্ষর দেখিয়া বুঝিল তাহার বাল্যবন্ধু শৈলবালার লেখা। সে বিবাহিত, তাহার স্বামীর সঙ্গে বাঁকিপুরে থাকে। চিঠির মধ্যে ছিল, তোমাদের সম্বন্ধে নানা কথা শুনিয়া মন বড় খারাপ ছিল। অনেকদিন হইতে ভাবিতেছি চিঠি লিখিয়া সংবাদ লইব, সময় হইয়া উঠে নাই। কিন্তু পরশু একজনের কাছ হইতে, তাহার নাম করিব না, যে খবর পাইলাম শুনিয়া যেন মাথায় বজ্রাঘাত হইল। এ যে সম্ভব হইতে পারে তাহা মনেও করিতে পারি না, কিন্তু যিনি লিখিয়াছেন তাহাকে অবিশ্বাস করাও শক্ত। কোন হিন্দু যুবকের সাথে নাকি তোমার বিবাহের সম্ভাবনা ঘটিয়াছে, এ কথা যদি সত্য হয়, ইত্যাদি ইত্যাদি। ক্রোধে ললিতার সর্বশরীর জ্বলিয়া উঠিল। সে এক মুহূর্ত অপেক্ষা করিতে পারিল না। তখনই সে চিঠির উত্তরে লিখিল, খবরটা সত্য কিনা ইহা জানিবার জন্য তুমি যে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করিয়া পাঠাইয়াছ, ইহাই আমার কাছে আশ্চর্য বোধ হইতেছে। ব্রাহ্ম সমাজের লোক তোমাকে যে খবর দিয়াছে তাহার সত্যও কি যাচাই করিতে হইবে? এত অবিশ্বাস! তাহার পরে কোন হিন্দু যুবকের সঙ্গে আমার বিবাহের সম্ভাবনা ঘটিয়াছে সংবাদ পাইয়া তোমার মাথায় বজ্রাঘাত হইয়াছে, কিন্তু আমি তোমাকে নিশ্চয় বলিতে পারি, ব্রাহ্ম সমাজে এমন সুবিখ্যাত সাধু যুবক আছেন যাহার সঙ্গে বিবাহের আশঙ্কা বজ্রাঘাতের তুল্য নিদারুণ, এবং আমি এমন দুই একটি হিন্দু যুবককে জানি যাহাদের সঙ্গে বিবাহ যে কোনো ব্রাহ্মকুমারীর পক্ষে গৌরবের বিষয়। ইহার বেশি আর একটি কথাও আমি তোমাকে বলিতে ইচ্ছা করি না। এদিকে সেদিনকার মতো পরেশবাবুর কাজ বন্ধ হইয়া গেল। তিনি চুপ করিয়া বসিয়া ঘরে অনেকক্ষণ চিন্তা করিলেন। তাহার পরে ভাবিতে ভাবিতে ধীরে ধীরে সুচরিতার ঘরে গিয়া উপস্থিত হইলেন। পরেশের চিন্তিত মুখ দেখিয়া সুচরিতার হৃদয় ব্যথিত হইয়া উঠিল। কি লইয়া তাহার চিন্তা তাহাও সে জানে। এই চিন্তা লইয়াই সুচরিতা কয়েকদিন উদ্বিগ্ন হইয়া বসিয়া আছে। পরেশবাবু সুচরিতাকে লইয়া নিভৃত ঘরে বসিয়া কহিলেন, মা, ললিতা সম্বন্ধে ভাবনার সময় উপস্থিত হয়েছে। সুচরিতা পরেশবাবুর মুখে তাহার করুণাপূর্ণ দৃষ্টি রাখিয়া কহিল, জানি বাবা। পরেশবাবু কহিলেন, আমি সামাজিক নিন্দার কথা ভাবছি নে। আমি ভাবছি, আচ্ছা ললিতা কি? পরেশের সংকোচ দেখিয়া সুচরিতা আপনিই কথাটাকে স্পষ্ট করিয়া লইতে চেষ্টা করিল। সে কহিল, ললিতা বরাবর তার মনের কথা আমার কাছে খুলে বলে, কিন্তু কিছুদিন থেকে সে আমার কাছে আর তেমন করে ধরা দেয় না। আমি বেশ বুঝতে পারছি। পরেশ মাঝখান হইতে কহিলেন, ললিতার মনে এমন কোনো ভাবের উদয় হয়েছে যেটা সে নিজের কাছেও স্বীকার করতে চাচ্ছে না। আমি ভেবে পাচ্ছি নে কি করলে ওর ঠিক। তুমি কি বলো, বিনয়কে আমাদের পরিবারে যাতায়াত করতে দিয়ে ললিতার কোনো অনিষ্ট করা হয়েছে? সুচরিতা কহিল, বাবা, তুমি তো জানো বিনয়বাবুর মধ্যে কোনো দোষ নেই। তার নির্মল স্বভাব, তার মতো স্বভাবতই ভদ্রলোক খুব অল্পই দেখা যায়। পরেশবাবু যেন কোন একটা নতুন তথ্য লাভ করিলেন। তিনি বলিয়া উঠিলেন, ঠিক কথা বলেছ রাধে, ঠিক কথা বলেছ। তিনি ভালো লোক কিনা এইটাই দেখবার বিষয়।
অন্তর্যামী ঈশ্বরও তাই দেখেন। বিনয় যে ভালো লোক, সেখানে যে আমার ভুল হয়নি, সেজন্য আমি তাকে বারবার প্রণাম করি। একটা জাল কাটিয়া গেল, পরেশবাবু যেন বাঁচিয়া গেলেন। পরেশবাবু তাহার দেবতার কাছে অন্যায় করেন নাই। ঈশ্বর যে তুলাদণ্ডে মানুষকে ওজন করেন, সেই নিত্য ধর্মের তুলাকেই তিনি মানিয়াছেন। তাহার মধ্যে তিনি নিজের সমাজের তৈরি কোনো কৃত্রিম বাটখারা মিশান নাই বলিয়া তাহার মনে আর কোনো গ্লানি রহিল না। এই অত্যন্ত সহজ কথাটা এতক্ষণ তিনি না বুঝিয়া কেন এমন পীড়া অনুভব করিতেছিলেন বলিয়া তাহার একটু আশ্চর্য বোধ হইল। সুচরিতার মাথায় হাত রাখিয়া বলিলেন, তোমার কাছে আমার আজ একটা শিক্ষা হলো মা। সুচরিতা তৎক্ষণাৎ তাহার পায়ের ধুলা মাথায় লইয়া কহিল, না না, কি যে বলো বাবা। পরেশবাবু কহিলেন, সম্প্রদায় এমন জিনিস যে মানুষ এই সকলের চেয়ে বড় সহজ কথাটাই সে একেবারে ভুলিয়ে দেয়। মানুষ ব্রাহ্ম কি হিন্দু, এই সমাজ গড়া কথাটাতেই বিশ্ব সত্যের চেয়ে বড় করে তুলে একটা পাঁক তৈরি করে। এতক্ষণ মিথ্যা তাতে ঘুরে পড়ছিলুম। একটু চুপ করিয়া থাকিয়া পরেশ কহিলেন, ললিতা তার মেয়ে স্কুলের সংকল্প কিছুতেই ছাড়তে পারছে না। সে এ সম্বন্ধে বিনয়ের সাহায্য নেবার জন্য আমার সম্মতি চায়। সুচরিতা কহিল, না বাবা, এখন কিছুদিন থাক। ললিতাকে তিনি নিষেধ করিবা মাত্র সে যে তাহার ক্ষুব্ধ হৃদয়ের সমস্ত বেগ দমন করিয়া উঠিয়া চলিয়া গেল, সেই ছবিটি পরেশের স্নেহপূর্ণ হৃদয়কে অত্যন্ত ক্লেশ দিতেছিল। তিনি জানিতেন তাহার তেজস্বিনী কন্যার প্রতি সমাজ যে অন্যায় উৎপীড়ন করিতেছে, সে অন্যায় সে তেমন কষ্ট পায় নাই, যেমন এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করিতে বাধা পাইয়া, বিশেষত পিতার নিকট হইতে বাধা পাইয়াছে। এই জন্য তিনি তাহার নিষেধ উঠাইয়া লইবার জন্য ব্যগ্র হইয়াছিলেন। তিনি কহিলেন, কেন রাধে, এখন থাকবে কেন? সুচরিতা কহিল, নইলে মা ভারী বিরক্ত হয়ে উঠবেন। পরেশ ভাবিয়া দেখিলেন সে কথা ঠিক। সতীশ ঘরে ঢুকিয়া সুচরিতার কানে কানে কি কহিল। সুচরিতা কহিল, না ভাই বক্তিয়ার, এখন না, কাল হবে। সতীশ বিমর্ষ হইয়া কহিল, কাল যে আমার স্কুল আছে। পরেশ স্নেহহাস্য হাসিয়া কহিলেন, কি সতীশ, কি চাই? সুচরিতা কহিল, ওর একটা। সতীশ ব্যস্ত হইয়া উঠিয়া সুচরিতার মুখে হাত চাপা দিয়া কহিল, না না, বলো না, বলো না। পরেশবাবু কহিলেন, যদি গোপন কথা হয় তাহলে সুচরিতা বলবে কেন? সুচরিতা কহিল, না বাবা, নিশ্চয়ই ওর ভারী ইচ্ছে যাতে এই গোপন কথাটা তোমার কানে ওঠে। সতীশ উচ্চৈস্বরে বলিয়া উঠিল, কখনো না, নিশ্চয়ই না। বলিয়া সে দৌড় দিল। বিনয় তাহার যে রচনার এত প্রশংসা করিয়াছিল, সেই রচনাটা সুচরিতাকে দেখাইবার কথা ছিল। বলা বাহুল্য, পরেশের সামনে সেই কথাটা সুচরিতার কানে কানে স্মরণ করিয়া দিবার উদ্দেশ্যটা যে কি, তাহা সুচরিতা ঠিক ঠাউরাইয়াছিল। এমন সকল গভীর মনের অভিপ্রায় সংসারে যে এত সহজে ধরা পড়িয়া যায়, বেচারা সতীশের তাহা জানা ছিল না। 47। 4 দিন পরে একখানি চিঠি হাতে করিয়া হারানবাবু বরদা সুন্দরীর কাছে আসিয়া উপস্থিত হইলেন। আজকাল পরেশবাবুর আশা তিনি একেবারেই পরিত্যাগ করিয়াছেন। হারানবাবু চিঠিখানি বরদা সুন্দরীর হাতে দিয়া কহিলেন, আমি প্রথম হতেই আপনাদের সাবধান করে দিতে অনেক চেষ্টা করেছি, সেজন্য আপনাদের অপ্রিয় হয়েছি। এখন এই চিঠি থেকেই বুঝতে পারবেন ভিতরে ভিতরে ব্যাপারটা কত দূর এগিয়ে পড়েছে। শৈলবালাকে ললিতা যে চিঠি লিখিয়াছিল, সেই চিঠিখানি বরদা সুন্দরী পাঠ করিলেন। কহিলেন, কেমন করে জানবো বলুন, কখনো যা মনেও করতে পারিনি তাই ঘটেছে। এর জন্য কিন্তু আমাকে দোষ দেবেন না, তা আমি বলে রাখছি। সুচরিতাকে যে আপনারা সকলে মিলে বড্ড ভালো ভালো করে একেবারে তার মাথা ঘুরিয়ে দিয়েছেন, ব্রাহ্ম সমাজে অমন মেয়ে আর হয় না। এখন আপনাদের ওই আদর্শ ব্রাহ্ম মেয়েটির কীর্তি সামলান। বিনয় গৌরকে তো উনি এ বাড়িতে এনেছেন। আমি তবু বিনয়কে অনেকটা আমাদের পথেই টেনে আনছিলুম। তারপরে কোথা থেকে উনি ওর এক মাসিকে এনে আমাদেরই ঘরে ঠাকুর পুজো শুরু করে দিলেন। বিনয়কেও এমনি বিগড়ে দিলেন যে সে এখন আমাকে দেখলেই পালায়। এখন এসব যা কিছু ঘটছে আপনাদের ওই সুচরিতাই এর গোড়ায়। ও মেয়ে যে কেমন মেয়ে সে আমি বরাবরই জানতুম, কিন্তু কখনো কোনো কথাটি কইনি। বরাবর ওকে এমন করেই মানুষ করে এসেছি যে কেউ টেরই পায়নি
যে ও আমার আপন মেয়ে নয়। আজ তার বেশ ফল পাওয়া গেল। এখন আমাকে এ চিঠি মিথ্যা দেখাচ্ছেন, আপনারাই যা হয় করুন। হারানবাবু যে একসময় বরদা সুন্দরীকে ভুল বুঝিয়াছিলেন সে কথা আজ স্পষ্ট স্বীকার করিয়া অত্যন্ত উদারভাবে অনুতাপ প্রকাশ করিলেন। অবশেষে পরেশবাবুকে ডাকিয়া আনা হইল। এই দেখো বলিয়া বরদা সুন্দরী চিঠিখানা তাহার সম্মুখে টেবিলের উপর ফেলিয়া দিলেন। পরেশ দু তিনবার চিঠিখানা পড়িয়া কহিলেন, তা কি হয়েছে? বরদা সুন্দরী উত্তেজিত হইয়া কহিলেন, কি হয়েছে? আর কি হওয়া চাই? আর বাকি রইলই বাকি? ঠাকুর পুজো, জাত মেনে চলা সবই হলো, এখন কেবল হিন্দুর ঘরে তোমার মেয়ের বিয়ে হলেই হয়। তারপরে তুমি প্রায়শ্চিত্ত করে হিন্দু সমাজে ঢুকবে। আমি কিন্তু বলে রাখছি। পরেশ ঈষৎ হাসিয়া কহিলেন, তোমাকে কিছুই বলতে হবে না, অন্তত এখনো বলবার সময় হয়নি। কথা হচ্ছে এই যে তোমরা কেন ঠিক করে বসে আছো হিন্দুর ঘরেই ললিতার বিবাহ স্থির হয়ে গেছে? এ চিঠিতে তো সেরকম কিছুই দেখছি নে। বরদা সুন্দরী কহিলেন, কি হলে যে তুমি দেখতে পাও সে তো আজ পর্যন্ত বুঝে উঠতে পারলুম না। সময় মতো যদি দেখতে পেতে তাহলে আজ এত কাণ্ড ঘটতো না। চিঠিতে মানুষ এর চেয়ে আর কত খুলে লিখবে বলতো? হারানবাবু কহিলেন, আমার বোধ হয় ললিতাকে এই চিঠিখানি দেখিয়ে তার অভিপ্রায় কি তাকেই জিজ্ঞাসা করা উচিত। আপনারা যদি অনুমতি করেন তাহলে আমি তাকে জিজ্ঞাসা করতে পারি। এমন সময় ললিতা ঝড়ের মতো ঘরের মধ্যে প্রবেশ করিয়া কহিল, বাবা, এই দেখো, ব্রাহ্ম সমাজ থেকে আজকাল এইরকম অজানা চিঠি আসছে। পরেশ চিঠি পড়িয়া দেখিলেন, বিনয়ের সঙ্গে ললিতার বিবাহ যে গোপনে স্থির হইয়া গিয়াছে, পত্রলেখক তাহা নিশ্চিত ধরিয়া লইয়া নানা প্রকার ভৎসনা ও উপদেশ দ্বারা চিঠি পূর্ণ করিয়াছে। সেই সঙ্গে বিনয়ের মতলব যে ভালো নয়, সে যে 2 দিন পরেই তাহার ব্রাহ্ম স্ত্রীকে পরিত্যাগ করিয়া পুনরায় হিন্দু ঘরে বিবাহ করিবে, এ সমস্ত আলোচনাও ছিল। পরেশের পড়া হইলে পর হারান চিঠিখানি লইয়া পড়িলেন, কহিলেন, ললিতা, এই চিঠি পড়ে তোমার রাগ হচ্ছে, কিন্তু এইরকম চিঠি লেখবার হেতু কি তুমিই ঘটাওনি? তুমি নিজের হাতে এই চিঠি কেমন করে লিখলে বলো দেখি? ললিতা মুহূর্তকাল স্তব্ধ থাকিয়া কহিল, শৈলর সঙ্গে আপনার বুঝি এই সম্বন্ধে চিঠিপত্র চলছে? হারান তাহার স্পষ্ট উত্তর না দিয়া কহিলেন, ব্রাহ্ম সমাজের প্রতি কর্তব্য স্মরণ করে শৈল তোমার এই চিঠি পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে। ললিতা শক্ত হইয়া দাঁড়াইয়া কহিল, এখন ব্রাহ্ম সমাজ কি বলতে চান বলুন? হারান কহিলেন, বিনয়বাবু ও তোমার সম্বন্ধে সমাজে এই যে জনরব রাষ্ট্র হয়েছে, এ আমি কোনো মতেই বিশ্বাস করতে পারি নে, কিন্তু তবু তোমার মুখ থেকে আমি এর স্পষ্ট প্রতিবাদ শুনতে চাই। ললিতার 2 চক্ষু আগুনের মতো জ্বলিতে লাগিল। সে একটা চৌকির পিঠ কম্পিত হস্তে চাপিয়া ধরিয়া কহিল, কেন, কোনো মতেই বিশ্বাস করতে পারেন না? পরেশ ললিতার পিঠে হাত বুলাইয়া কহিলেন, ললিতা, এখন তোমার মন স্থির নেই, এ কথা পরে আমার সঙ্গে হবে, এখন থাক। হারান কহিলেন, পরেশবাবু, আপনি কথাটাকে চাপা দেবার চেষ্টা করবেন না। ললিতা পুনর্বার জ্বলিয়া উঠিয়া কহিল, চাপা দেবার চেষ্টা বাবা করবেন? আপনাদের মতো বাবা সত্যকে ভয় করেন না। সত্যকে বাবা ব্রাহ্ম সমাজের চেয়েও বড় বলে জানেন। আমি আপনাকে বলছি, বিনয়বাবুর সঙ্গে বিবাহকে আমি কিছুমাত্র অসম্ভব বা অন্যায় বলে মনে করি নেই। হারান বলিয়া উঠিলেন, কিন্তু তিনি কি ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণ করবেন স্থির হয়েছে? ললিতা কহিল, কিছুই স্থির হয়নি, আর দীক্ষা গ্রহণ করতেই হবে এমনই বা কি কথা আছে? বরদা সুন্দরী এতক্ষণ কোনো কথা বলেন নাই। তার মনে ইচ্ছা ছিল আজ যেন হারানবাবুর জিত হয় এবং নিজের অপরাধ স্বীকার করিয়া পরেশবাবুকে অনুতাপ করিতে হয়। তিনি আর থাকিতে পারিলেন না, বলিয়া উঠিলেন, ললিতা, তুই পাগল হয়েছিস নাকি? বলছিস কি? ললিতা কহিল, না মা, পাগলের কথা নয়, যা বলছি বিবেচনা করেই বলছি। আমাকে যে এমন করে চারদিক থেকে বাঁধতে আসবে সে আমি সহ্য করতে পারবো না। আমি হারানবাবুদের এই সমাজ থেকে মুক্ত হব। হারান কহিলেন, উচ্ছৃঙ্খলতাকে তুমি মুক্তি বলো? ললিতা কহিল, না, নীচতার আক্রমণ থেকে, অসত্যের দাসত্ব থেকে মুক্তিকেই আমি মুক্তি বলি। যেখানে আমি কোনো অন্যায়, কোনো অধর্ম দেখছি নে, সেখানে ব্রাহ্ম সমাজ আমাকে কেন স্পর্শ করবে, কেন বাধা দেবে? হারান স্পর্ধা প্রকাশপূর্বক কহিলেন, পরেশবাবু, এই দেখুন, আমি জানতাম শেষকালে এরকম একটি কাণ্ড ঘটবে। আমি যতটা পেরেছি আপনাদের সাবধান করবার চেষ্টা করেছি,
কোনো ফল হয়নি। ললিতা কহিল, দেখুন পানুবাবু, আপনাকেও সাবধান করে দেবার একটা বিষয় আছে। আপনার চেয়ে যারা সকল বিষয়ই বড়, তাদের সাবধান করে দেবার অহংকার আপনি মনে রাখবেন না। এই কথা বলিয়াই ললিতা ঘর হইতে বাহির হইয়া গেল। বরদা সুন্দরী কহিলেন, এসব কি কাণ্ড হচ্ছে? এখন কি করতে হবে পরামর্শ করো। পরেশবাবু কহিলেন, যা কর্তব্য তাই পালন করতে হবে, কিন্তু এরকম করে গোলমাল করে পরামর্শ করে কর্তব্য স্থির হয় না। আমাকে একটু মাপ করতে হবে। এ সম্বন্ধে আমাকে এখন কিছু বলো না, আমি একটু একলা থাকতে চাই।